আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই কমন একটি লাইব্রেরি অর্থাৎ জাভাস্ক্রিপ্টের ওয়েব লাইব্রেরিগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত একটি নাম হচ্ছে রিয়্যাক্ট। এই রিয়্যাক্ট শেখার জন্য বিগিনারদের আসলে কোন রোডম্যাপটি ফলো করা উচিত এটা নিয়ে আমি আজকে বিস্তারিত বলবো। প্রথমে আমরা যখন রিয়্যাক্টে চলে আসবো তখন আমাদের কোন কোন গাইডলাইন বা কোন কোন স্টেপগুলো ফলো করা লাগবে। দেখুন এখানে আমাদের প্রথমত যে কাজগুলো রয়েছে অর্থাৎ আমাদের রিয়্যাক্টের কোর প্রিন্সিপালটা জানা লাগবে। এরপরে জানা লাগবে কম্পোনেন্টস, ডেটা হ্যান্ডেলিংটা জানতে হবে, কিভাবে আমরা ডেটাগুলো হ্যান্ডেল করি রিয়্যাক্টের মাধ্যমে। রিয়্যাক্টের হুকস জানতে হবে, লাইফ সাইকেল ফেজটা জানতে হবে। এরপরে স্টেট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিসটা কি, অ্যাডভান্স কিছু ফিচার আমাদের জানার প্রয়োজন হবে এবং ইকোসিস্টেম এবং হিস্টোরিটা জানা লাগবে। যেহেতু আমরা শুধু রিয়্যাক্টের মধ্যেই সীমাবদ্ধ থাকবো না, রিয়্যাক্টের একটি অত্যন্ত জনপ্রিয় ফ্রেমওয়ার্ক রয়েছে অর্থাৎ নেক্সট.জেএস, সেই নেক্সট.জেএসটিও আমরা মূলত শেখার চেষ্টা করব। তার জন্য আমাদের ইকোসিস্টেম এবং হিস্টোরিটাও জানা অবশ্যই জরুরি। এখন যদি আমরা এগুলোর মধ্যে চলে আসি, যেমন কোর প্রিন্সিপালের মধ্যে আমাদের কি রয়েছে, এখানে রয়েছে ডিক্লারেটিভ প্রোগ্রামিং, কম্পোনেন্ট বেস আর্কিটেকচারটা আমাদের জানা লাগবে এবং ভার্চুয়াল ডম, জেএস সিনট্যাক্সটা জানতে হবে এবং ইউনিডিরেকশনাল ডাটা ফ্লোটা কীভাবে ম্যানেজ করি আমরা সেগুলো। এরপরে আমাদের কম্পোনেন্টস নিয়ে জানতে হবে। কম্পোনেন্টসের মধ্যে ফাংশন কম্পোনেন্টস রয়েছে এবং ক্লাস কম্পোনেন্টস রয়েছে। এরপরে ফাংশন কম্পোনেন্টসের মধ্যে আবার কয়েকটি প্যাটার্ন রয়েছে, যেমন রিকমেন্ডেড অ্যাপ্রোচটা আমরা ফলো করি, ইউজ হুকস ফর স্টেট এটা ব্যবহার করি, অ্যাকসেপ্ট প্রপ আর্গুমেন্টস এটিকেও আমরা ব্যবহার করে থাকি। ক্লাস কম্পোনেন্টসের মধ্যে আমরা কোনগুলো ব্যবহার করি, যেমন লিগাসি অ্যাপ্রোচটা ব্যবহার করি, ES6 ক্লাসেসটা ব্যবহার করি এবং লাইফ সাইকেল মেথডটাকে আমরা ব্যবহার করে থাকি। ওকে, মোটামুটি এটাই ছিল। এবং ডেটা হ্যান্ডেলিংয়ের যে বিষয়, ডেটা হ্যান্ডেলিংয়ের মধ্যে আমরা দুইটা জিনিস ব্যবহার করি, একটা হলো স্টেট এবং একটি হলো প্রপস। প্রপসের মধ্যে কি আছে, রিড অনলি মেথডটা আছে, প্যারেন্ট টু চাইল্ড ফ্লোটা এবং ডেটা শেয়ারিং, এই তিনটি মেথড আমরা ব্যবহার করি। স্টেটের ভিতরে আমাদের যে মেথডগুলো সেটা হলো ইন্টারনাল কম্পোনেন্ট ডেটা, ম্যানেজ ভায়া ইউজ স্টেট অথবা সেট স্টেট, ট্রিগার্স, রিরেন্ডার্স, এই যে ব্যাপারগুলো আমরা স্টেটের মধ্যে ব্যবহার করে থাকি। এরপরে রিয়্যাক্ট হুকসের ভিতরে আমরা কোনগুলো ব্যবহার করি, যেমন ইউজ স্টেট অর্থাৎ লোকাল স্টেটটা আমরা ব্যবহার করি, ইউজ ইফেক্ট, সাইড ইফেক্টসটা ব্যবহার করি, ইউজ কনটেক্সট অর্থাৎ গ্লোবাল স্টেট অ্যাক্সেস এটা ব্যবহার করে থাকি, ইউজ রিডিউসার, কমপ্লেক্স লজিকটাকে আমরা যখন ইমপ্লিমেন্ট করব তখন ব্যবহার করে থাকি, ইউজ মেমো অ্যান্ড ইউজ কলব্যাক অপটিমাইজেশন। এরপরে রুলস অফ হুকসের কিছু রুলস আছে, যেমন কল অ্যাট টপ লেভেল অনলি এবং কল ফ্রম রিয়্যাক্ট ফাংশনস অনলি। এরপরে আমাদের লাইফ সাইকেল ফেসের মধ্যে কি হবে, যেমন এখানে মাউন্টিং বারটা হবে, আপডেটিং লাইফ হবে, আনমাউন্টিং অর্থাৎ রিটায়ারমেন্টটা হবে এবং ক্লিন আপ ফাংশনটা হবে। এরপরে আমাদের স্টেট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিসের ভিতরে কি আছে, এর ভিতরে আছে প্রপ ডিলিং, লোকাল ইউআইটা হবে, কনটেক্সট এপিআই অর্থাৎ অ্যাপ ওয়াইড স্যাম্পল এটা হবে, রিডাক্স বা জাস্ট অ্যান্ড কমপ্লেক্স গ্লোবাল স্টেট ম্যানেজমেন্টের ক্ষেত্রে এগুলো আমাদের অনেক জরুরি, এবং রিয়্যাক্ট কোয়ারি অর্থাৎ সার্ভার স্টেট এটা আমাদের প্রয়োজন হবে। আচ্ছা, অ্যাডভান্স কিছু ফিচার নিয়ে আমরা আলোচনা করব, যেমন সার্ভার সাইড রেন্ডারিং বা SSR, এটা খুবই জনপ্রিয়, কনকারেন্ট রেন্ডারিং, হাইড্রেশন এবং রিকনসিলিয়েশন, এরর বাউন্ডারিজ, এই অ্যাডভান্স ফিচারগুলো আমরা গুরুত্বের সঙ্গে আমাদের এগুলো শিখতে হবে। এবং ইকোসিস্টেম অ্যান্ড হিস্টোরির মধ্যে আমাদের কি প্রয়োজন, ইকোসিস্টেম এবং হিস্টোরির মধ্যে আমাদের ক্রিয়েটেড বাই, এটা কে তৈরি করেছিল অর্থাৎ জর্ডান ওয়াকে, এবং মেইনটেইন বাই মেটা, রিয়্যাক্টে মূলত সম্পূর্ণ মেইনটেইন হয় হচ্ছে মেটার সাহায্যে। এরপরে MIT লাইস, রিয়্যাক্ট নেটিভ মোবাইল বা নেক্সট.জেএস ফ্রেমওয়ার্ক, অর্থাৎ আমাদের যদি আমরা এই রিয়্যাক্ট নিয়ে আমরা মোবাইল অ্যাপ্লিকেশন বানাতে চাই সেক্ষেত্রেও কিন্তু আমরা রিয়্যাক্ট নেটিভটা ইউজ করতে পারবো। এরপরে ইকোসিস্টেম এবং হিস্টোরির ক্ষেত্রে নেক্সট.জেএস ফ্রেমওয়ার্কটাও আমরা ব্যবহার করতে পারবো। অর্থাৎ রিয়্যাক্ট শেখার পরে আমাদের প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে নেক্সট.জেএস ফ্রেমওয়ার্কটাকে ভালোভাবে আয়ত্ত করে ফেলা। এখন এই যে ব্যাপারগুলো রয়েছে এগুলোর মূলত আমরা ইন ডিটেলস আলোচনাটা এবার আমরা করব। আচ্ছা, মোটামুটি আমরা আমাদের রিয়্যাক্টের যে ম্যাপটা সেটা দেখেছি। এখন আমাদের হচ্ছে রিয়্যাক্ট লার্নিং রোডম্যাপটা আমরা ইন ডিটেলস দেখব বা আলোচনা করব। চলুন শুরু করি। প্রথমে আমাদের কোর প্রিন্সিপালসটা নিয়ে আমরা আলোচনা করব।
অর্থাৎ কোর প্রিন্সিপালস রিয়্যাক্ট লার্নিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে ব্যাপারগুলো আমাদের শিখতে হবে সেগুলোই আমরা কোর প্রিন্সিপালের মধ্যে রেখেছি। যেমন ডিক্লারেটিভ প্রোগ্রামিং, অর্থাৎ ইউআই লজিক সহজ করে। আমাদের যে ডিক্লারেটিভ প্রোগ্রামিংটা, এটা আমাদের যখন ইউআই এর ক্ষেত্রে আমরা যখন যেহেতু এটি কম্পোনেন্ট বেস, সো আমরা যখন কম্পোনেন্ট ওয়াইজ চিন্তা করব তখন আমাদের ইউআই এর যে লজিকগুলো সেগুলো অনেক ছোট ছোট অংশে ভাগ হয়ে যায় এবং আমাদের ইউআই লজিকটাকে অনেক সহজ করে ফেলে। এই জন্য আমরা এটিকে ডিক্লারেটিভ প্রোগ্রামিং হিসেবেও অতিবাহিত করে থাকি। এবং কম্পোনেন্ট বেস আর্কিটেকচার, এটি মূলত কম্পোনেন্ট বেস আর্কিটেকচার এই জন্য বলা হচ্ছে যে যখন আমাদের যেই অংশটি প্রয়োজন হবে অন্য কোনো প্রজেক্টের ক্ষেত্রে, তখন আমরা খুব সহজে সেই অংশটুকু নিয়েই কাজ করতে পারবো। এর জন্য আমাদের সম্পূর্ণ প্রজেক্টের কোডগুলোকে আমরা কখনোই কল করব না বা আমাদের প্রয়োজন হবে না। এখন ভার্চুয়াল ড্রম, অর্থাৎ আমাদের যে সাধারণভাবে HTML-এ যে আমাদের ফ্রন্ট এন্ডটা শো করি সেটি মূলত দ্রুত পারফরমেন্সের জন্য এখানে মেমোরি বেস একটি ডম কাজ করে, অর্থাৎ ডেটাবেস অবজেক্ট ডকুমেন্ট অবজেক্ট মডেল। এটা হলো আমাদের ওয়েব পেজের প্রোগ্রামিং ইন্টারফেস যা HTML ডকুমেন্টসকে একটি গাছের ট্রি মতো স্ট্রাকচার হিসেবে উপস্থাপন করে। যেমন ধরেন জাভাস্ক্রিপ্টে এই ডম ব্যবহার করে ওয়েব পেজের কন্টেন্ট, স্টাইল এবং স্ট্রাকচার পরিবর্তন করতে আমরা পারি। ঠিক আছে, ডম এই জন্য গুরুত্বপূর্ণ যে এই HTML এলিমেন্ট খুঁজে বের করতে পারি, আমরা খুব সহজে লেখা বা টেক্সট পরিবর্তন করতে পারি, CSS স্টাইল পরিবর্তন করতে পারি এবং নতুন এলিমেন্ট যোগ করা বা মুছে ফেলার ক্ষেত্রে আমরা ডমটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের। এছাড়া বাটন ক্লিক বা ফর্ম সাবমিট ইত্যাদি ইভেন্ট হ্যান্ডেল করতেও ডম প্রয়োজন হয়। আচ্ছা, এরপরে JSX সিনট্যাক্স, জাভাস্ক্রিপ্টের ভেতর HTML লেখার সুবিধা। এটা মূলত খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে এটা মনে করেন যে জাভাস্ক্রিপ্টের একটি বিশেষ এক্সটেনশন বলতে পারেন। এর মাধ্যমে জাভাস্ক্রিপ্ট কোডের ভেতরেই সরাসরি HTML এর মতো স্ট্রাকচার লেখা যায়, যা UI ডিজাইন করাকে ডেভেলপারদের জন্য অনেক সহজ ও সাবলীল করে তোলে। ইউনিডিরেকশনাল ডেটা ফ্লোতে আমরা কি করি যে একমুখী ডেটা প্রবাহ বা প্যারেন্ট থেকে চাইল্ড। রিয়্যাক্টের ডেটা সবসময় একমুখীভাবেই প্রবাহিত হয়, অর্থাৎ ডেটা কেবল প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্ট দিকে উপর থেকে নিচে যায়। এই প্রক্রিয়ার ফলে বড় অ্যাপ্লিকেশনের ডেটার পরিবর্তন যেমন ট্র্যাক করা বা নিয়ন্ত্রণ করা অনেক সহজ হয়। ওকে, এবার আমরা চলে আসি কম্পোনেন্টে। আমাদের কম্পোনেন্টের মধ্যে মূলত কি হয়? সাধারণভাবে কম্পোনেন্টস হলো রিয়্যাক্টে ইউজার ইন্টারফেস বা UI তৈরির মূল ভিত্তি হলো আমাদের কম্পোনেন্ট। চিত্র অনুযায়ী এখানে দেখেন যে রিয়্যাক্টে মূলত 3 ধরনের কম্পোনেন্ট দেখা যায়। প্রথমত একটি হচ্ছে ফাংশনাল কম্পোনেন্টস, একটি হচ্ছে ক্লাস কম্পোনেন্টস এবং একটি সার্ভার কম্পোনেন্টস। তো ফাংশনাল কম্পোনেন্টস মূলত এটার একটা রিকমেন্ডেড অ্যাপ্রোচ আছে বা পদ্ধতি আছে, সেটি হলো বর্তমানে যে কোনো রিয়্যাক্ট অ্যাপ্লিকেশনে কাজ করার জন্য এটি সবচেয়ে প্রস্তাবিত এবং জনপ্রিয় পদ্ধতি, অর্থাৎ ফাংশনাল কম্পোনেন্ট এটা। এরপরে এই ফাংশনাল কম্পোনেন্টসের মধ্যে আমাদের ইউজ হুকস ফর স্টেট, এটা আমরা ব্যবহার করে থাকি স্টেটের জন্য হুকস ব্যবহার করে, বা এ ধরনের কম্পোনেন্ট ডেটা বা নিজস্ব স্টেট পরিচালনা করার জন্য রিয়্যাক্ট হুক বা রিয়্যাক্ট হুকসের যেমন ইউজ স্টেটটা আমরা ব্যবহার করি। এরপরে অ্যাসেপ্ট প্রপস অ্যাজ আর্গুমেন্টস, এটা কি করে? এগুলো মূলত সাধারণ জাভাস্ক্রিপ্ট ফাংশনের মতোই কাজ করে, যা প্যারেন্ট কম্পোনেন্ট থেকে পাঠানো ডেটা বা প্রপসকে আর্গুমেন্ট হিসেবে গ্রহণ করে থাকে। অর্থাৎ ফাংশনাল কম্পোনেন্টসের মধ্যে আমাদের এই কাজগুলোই করা হয়। এবার ক্লাস কম্পোনেন্টসের মধ্যে আসি। ক্লাস কম্পোনেন্টসের মধ্যে পুরনো একটা পদ্ধতি এটা, যেমন লাইফ সাইকেল মেথড নির্ভর এটা, অর্থাৎ এটি রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন তৈরির পুরনো পদ্ধতি। এই জন্য নতুন প্রজেক্টে এটি খুব একটা ব্যবহার না হলেও আগের তৈরি অনেক প্রজেক্টের উপস্থিতি রয়েছে। অর্থাৎ ক্লাস কম্পোনেন্টসটা আপনারা যখন পুরাতন প্রজেক্ট নিয়ে কাজ করতে যাবেন তখনই কেবল এর উপস্থিতিটা পাবেন। ES6 ক্লাসেস, এই কম্পোনেন্টগুলো আধুনিক জাভাস্ক্রিপ্টের ES6 ক্লাস বা সিনট্যাক্স ব্যবহার করে তৈরি করা হয় এবং রিয়্যাক্ট কম্পোনেন্টকে এক্সটেন্ড করে। ঠিক আছে, এরপরে লাইফ সাইকেল মেথডসের মধ্যে কি আছে যে ক্লাস কম্পোনেন্ট বা ডেটা বা স্টেট পরিবর্তন এবং সাইড ইফেক্টগুলো পরিচালনার জন্য নির্দিষ্ট কিছু লাইফ সাইকেল মেথড, সেটা আমাদের ক্লাস কম্পোনেন্টসের মধ্যে রয়েছে। ওকে, এরপরে আমরা সার্ভার কম্পোনেন্টসে চলে আসি। যেমন সার্ভার কম্পোনেন্টসের ভিতরে কি হয়? সার্ভারে রেন্ডার হয় বা পারফরমেন্স বাড়ায়। এটি রিয়্যাক্টের একটি আধুনিক সংযোজন বলতে পারেন।
এই কম্পোনেন্টগুলো ক্লায়েন্টের ব্রাউজারের বদলে সরাসরি সার্ভারে রেন্ডার হয়। এর ফলে ইউজারের ডিভাইসে কম জাভাস্ক্রিপ্ট কোড পাঠাতে হয়, যা অ্যাপ্লিকেশনের পারফরমেন্সটা এবং লোডিং স্পিডটা অনেক অংশে বাড়িয়ে দেয়। এরপরে আসেন ডেটা হ্যান্ডেলিং। ডেটা হ্যান্ডেলিংয়ের পার্টটা খুবই ইম্পর্টেন্ট রিয়াক্টের ক্ষেত্রে। যেমন প্রপস, এখানে রয়েছে প্রপস, শুধু পড়ার যোগ্য বা রিড অনলি কম্পোনেন্টগুলোর মধ্যে ডেটা শেয়ার করে। অর্থাৎ প্রপস হলো অপরিবর্তনীয়, যখন রিড অনলি কথা আসছে তখন অপরিবর্তনীয়। আমরা বলে থাকি যে ইমিউটেবল, রাইট, ডেটা। অর্থাৎ একটি চাইল্ড কম্পোনেন্ট কখনোই তার প্যারেন্ট থেকে পাওয়া প্রপস পরিবর্তন করতে পারে না, এটি শুধু পড়তে বা ব্যবহার করতে পারে। এরপরে স্টেট। আচ্ছা, প্রপসের মধ্যে আরেকটি ব্যাপার আছে যে প্যারেন্ট টু চাইল্ড ফ্লো, ডেটা শেয়ারিং, এই ব্যাপারগুলো রয়েছে। স্টেটের মধ্যে কি হয়, যেমন কম্পোনেন্টের নিজস্ব ডেটা পরিবর্তন হলে রিরেন্ডার ট্রিগার করে। ওকে, কম্পোনেন্টের নিজস্ব ডেটার মধ্যে স্টেট হলো নিজস্ব মেমরি বা ডেটা। এটি শুধুমাত্র ওই কম্পোনেন্টের ভেতরেই তৈরি, ব্যবহার এবং নিয়ন্ত্রণ করা হয়। স্টেটের মধ্যে আমরা কি কি স্টেট ব্যবহার করি, যেমন ম্যানেজ বা সেট স্টেট, এবার ট্রিগার্স, রিরেন্ডার্স, এই যে ব্যাপারগুলো। ইউজ স্টেট, এটা লোকাল স্টেট, ইউজ ইফেক্ট, সাইড ইফেক্ট, ইউজ কনটেক্সট, অর্থাৎ ট্রিগার্স, রিরেন্ডার্স পর্যন্তই আমাদের ডেটা হ্যান্ডেলিংটা হয়। ওকে, এরপরে আমাদের আছে রিয়াক্ট হুকস। রিয়াক্ট হুকসটা কী জিনিস, এর মধ্যে প্রথমত আছে ইউজ স্টেট। এটাকে আমরা লোকাল স্টেট ম্যানেজমেন্ট বলি। এটি একটি নির্দিষ্ট কম্পোনেন্টের নিজস্ব ডেটা বা লোকাল স্টেট তৈরি এবং পরিচালনা করার জন্য ব্যবহৃত হয়। ইউজ ইফেক্টের মধ্যে কি আছে, যেমন সাইড ইফেক্ট বলা হয় অনেক সময় কম্পোনেন্টের রেন্ডারিংয়ের বাইরের কাজগুলো বা সাইড ইফেক্ট, যেমন এপিআই থেকে ডেটা আনা, ইভেন্ট লিসেনার যুক্ত করা বা টাইমার সেট করা, পরিচালনার জন্য এটা ব্যবহার হয়। ইউজ রিডিউসার অ্যান্ড ইউজ মেমো, অর্থাৎ জটিল লজিক এবং অপটিমাইজেশন। এটা কি হয়, যেমন এটি মূলত ইউজ স্টেটেরই একটা বিকল্প, অর্থাৎ ইউজ স্টেট যে আমরা ব্যবহার করি এটার একটা বিকল্প হিসেবে এগুলো ব্যবহার হয়। যেমন ধরেন অ্যাপ্লিকেশনের স্টেট লজিক যখন অনেক জটিল হয় বা একটি স্টেট যখন আগের স্টেটমেন্টের বা আগের স্টেটের উপর নির্ভরশীল থাকে, তখন ডেটা ম্যানেজ করার জন্য এটি ব্যবহার করা সুবিধাজনক। এরপরে আমাদের এখানে হুকস ব্যবহারের কিছু নিয়ম আছে বা রুলস অফ হুকস আছে, যেমন কল অ্যাট টপ লেভেল অনলি। সেই ক্ষেত্রে আমাদের কি হয়, হুকগুলোকে সবসময় ফাংশনাল কম্পোনেন্টের একবারে উপরের অংশে টপ লেভেলে কল করতে হবে। এগুলো দেখলে অবশ্য আপনাদের ক্লিয়ার হবে। আর কল ফ্রম রিয়াক্ট ফাংশন অনলি, সেক্ষেত্রে শুধুমাত্র রিয়াক্ট ফাংশন থেকে কল করা হয়। এরপর লাইফ সাইকেল ফেসে আমরা কি করি, লাইফ সাইকেল ফেসেসে আমরা যেটা করি যে মাউন্টিং বা বার্থ, অর্থাৎ এটি হলো একটি কম্পোনেন্টের জীবনের শুরু। যখন একটি কম্পোনেন্ট প্রথমবার তৈরি হয়ে ব্রাউজারের ডমে ডকুমেন্ট অবজেক্ট মডেলে যুক্ত হয়, সেই প্রক্রিয়াটিকেই মাউন্টিং বলা হয়। আপডেটিং লাইফে কি হয়, যেমন এটি হলো কম্পোনেন্টের চলমান জীবন। যখন কোনো কম্পোনেন্ট স্টেট বা প্রপস এ কোনো পরিবর্তন আসে, তখন কম্পোনেন্টটি নিজেকে আপডেট বা পুনরায় রিরেন্ডার করে। আনমাউন্টিংয়ের ক্ষেত্রে কি হয়, যেমন এটি হলো কম্পোনেন্টের জীবনের শেষ পর্যায়ে। যখন কোনো কম্পোনেন্টকে স্ক্রিন বা ডম থেকে সম্পূর্ণরূপে সরিয়ে ফেলা হয় বা মুছে দেওয়া হয়, তখন সেই পর্যায়কে আনমাউন্টিং বলা হয়। ক্লিন আপ ফাংশনের ক্ষেত্রে কি হয়, যেমন মেমোরি লিক হয়ে যাওয়া, এটা রোধ করতে ব্যবহৃত হয়। এক্ষেত্রে যে এটা হয়, একটি কম্পোনেন্ট আনমাউন্ট হওয়ার ঠিক আগে বা পুনরায় রেন্ডার হওয়ার আগে কিছু পরিচ্ছন্নতা কাজ করতে হয়, যেমন কোনো টাইমার বন্ধ করা, ইভেন্ট লিসেনার রিমুভ করা, মেমোরি লিক রোধ করার জন্য মূলত ইউজ ইফেক্ট হুকের ভিতরে এই ক্লিন আপ ফাংশনগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আসি স্টেট ম্যানেজমেন্ট। স্টেট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা কি করি, সাধারণত প্রপ ডিলিং। এটার ক্ষেত্রে যেটা হয়, যখন কোনো ডেটা প্যারেন্ট কম্পোনেন্ট থেকে অনেকগুলো লেয়ার পার হয়ে একেবারে নিচের দিকের কোনো চাইল্ড কম্পোনেন্টে পাঠাতে হয়, তখন সেই পদ্ধতিকে আমরা প্রপ ডিলিং বলে থাকি। এটি মূলত ছোট বা লোকাল ইউজার ইন্টারফেস বা লোকাল ইউআই এর জন্য মানান। এসপিএ ধরতে পারেন, অর্থাৎ সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও এটা আমরা ব্যবহার করে থাকি। আর এটি মূলত লোকাল ইউআই এর ক্ষেত্রে যেহেতু আমরা ব্যবহার করি, বড় অ্যাপ্লিকেশনে কোড মেনটেন করার ক্ষেত্রে এটি বেশ ঝামেলার হতে পারে, তার জন্য। কনটেক্সট এপিআইটা কি জিনিস, অ্যাপ ওয়েট সিম্পল। কনটেক্সট এপিআইয়ের ক্ষেত্রে রিয়াক্টের একটি বিল্ট ইন ফিচার যা প্রপ ডিলিংয়ের ক্ষেত্রে সমস্যা দূর করে। পুরো অ্যাপ্লিকেশন জুড়ে অ্যাপ ওয়েট তুলনামূলকভাবে
সহজ বা সাধারণ কোনো গ্লোবাল ডেটা যেমন লাইট বা ডার্ক থিম বা ইউজার অথেন্টিকেশন স্ট্যাটাস শেয়ার করার জন্য এটি দারুণ কাজ করে। আচ্ছা, রিডাক্স বা জাস্ট অ্যান্ড কমপ্লেক্স গ্লোবাল, এটা অ্যাপ্লিকেশন যখন অনেক বড় হয় এবং এর গ্লোবাল স্টেট ম্যানেজমেন্ট অনেক জটিল হয়ে যায়, ঠিক আছে, তখন মূলত কমপ্লেক্স গ্লোবাল আকার ধারণ করে, তখন এই থার্ড পার্টি লাইব্রেরিগুলো ব্যবহার করা হয় এবং কোডের আর্কিটেকচার গোছানো রাখতে এটা সাহায্য করে। রিয়্যাক্ট কোয়েরির মধ্যে কি হয়, রিয়্যাক্ট কোয়েরি সার্ভার থেকে আসা ডেটা বা এপিআই রেসপন্স পরিচালনা করার জন্য এটি ব্যবহৃত হয়। এটি সার্ভার থেকে ডেটা ফেচ করা, ক্যাশ করা, ব্যাকগ্রাউন্ডে ডেটা সিল বা আপডেট করা এবং ডেটা ফেচিংয়ের লোডিং বা এরর স্টেটগুলো খুব সহজে হ্যান্ডেল করতে সাহায্য করে। ওকে, এরপরে আসুন অ্যাডভান্স কিছু ফিচার নিয়ে আমরা আলোচনা করি। স্টেট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজির মধ্যে আমাদের যেগুলো রয়েছে যেমন প্রপ ড্রিলিং, কনটেক্সট এপিআই, রিয়্যাক্ট কোয়েরি, এই যে ব্যাপারগুলো। অ্যাডভান্স ফিচারের ক্ষেত্রে যেটা হয় যে সার্ভার সাইড রেন্ডারিং খুবই ইম্পর্টেন্ট। ক্লায়েন্টের ব্রাউজার বদলে সরাসরি সার্ভারে HTML তৈরি করে পাঠানো, এটি ওয়েবসাইটের লোডিং স্পিড এবং এসইও উন্নত করে। কনকারেন্ট রেন্ডারিং, এটার ক্ষেত্রে যেটা হয় যে ব্যাকগ্রাউন্ডে একাধিক রেন্ডারিং টাস্ক একসাথে প্রসেস করার ক্ষমতা, যার ফলে ইউজার ইন্টারফেস বা ইউআই অনেক বেশি মসৃণ ও রেসপন্সিভ থাকে। হাইড্রেশন অ্যান্ড রিকনসিলেশনের ক্ষেত্রে কি হয়, ব্রাউজারের আসল ডমের মধ্যে তুলনা করে শুধুমাত্র পরিবর্তিত অংশটুকু আপডেট করার যে অ্যালগোরিদম রিয়্যাক্ট ব্যবহার করে তাকে রিকনসিলেশন বলে। ইরর বাউন্ডারিজের ক্ষেত্রে কি হয় যে অ্যাপ ক্র্যাশ রোধ করা, অ্যাপ্লিকেশনের কোনো নির্দিষ্ট কম্পোনেন্টে জাভাস্ক্রিপ্ট এরর হলে বা ক্র্যাশ করলে পুরো অ্যাপ্লিকেশনটি যেন সাদা পেজ হয়ে না যায়, একটি বিশেষ কম্পোনেন্টই হলো এটা। ইকোসিস্টেম অ্যান্ড হিস্টোরির মধ্যে কি আছে আমাদের, রিয়্যাক্টের পেছনের ইতিহাস এবং এর সাথে সম্পর্কিত অন্যান্য প্রযুক্তি যেমন ক্রিয়েটেড বাই, আমাদের এখানে যেমন রিয়্যাক্ট আমরা ব্যবহার করছি, এটা কে তৈরি করেছিল প্রথম, রিয়্যাক্ট প্রথম তৈরি করেছেন জর্ডান ওয়াক, যিনি ফেসবুকের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন। আচ্ছা, মেইনটেন বাই মেটা, মেটা দ্বারা পরিচালিত, বর্তমানে ফেসবুকের মূল কোম্পানি মেটা এবং একটি বিশাল ওপেন সোর্স কমিউনিটি এটি মেনটেন করে। এমআইডি লাইসেন্স, অর্থাৎ রিয়্যাক্ট এমআইডি লাইসেন্সের অধীনে একটি ওপেন সোর্স প্রজেক্ট, অর্থাৎ যে কেউ এটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার বা পরিবর্তন করতে পারে। রিয়্যাক্ট নেটিভ দিয়ে একই সাথে অ্যান্ড্রয়েড এবং iOS মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির একটা ফ্রেমওয়ার্ক। আর নেক্সট.js ফ্রেমওয়ার্কটা কি হয় যে রিয়্যাক্টের উপর ভিত্তি করে তৈরি সবচেয়ে জনপ্রিয় ফ্রেমওয়ার্ক, যা দিয়ে খুব সহজেই ফুল স্ট্যাক ও SSR অ্যাপ্লিকেশন তৈরি করা যায় বর্তমানে।